হোয়াটস দ্য প্রবলেম টুকুন? সাত সকালে 150 মাইল দৌড় করেনি? বলছি দাদা, বলছি, রিল্যাক্স। তুই বেরোয়ার পর বৌদিকে হোয়াটসঅ্যাপে সবই বলেছি। তুই তো এতটা রাস্তা ড্রাইভ করে আসবি, তাই তোকে ফোনে কিছু বলতে চাই। আচ্ছা তো ঠিক আছে, এখন তো আর ড্রাইভ করছি না, এখন দয়া করে বলো সিস্টার। উফ, এই তোমাদের ওই মেয়াদি কেকছে নাকি? আরে না না, আমাকে কিন্তু আর স্যান ফ্রান্সিসকো ফিরতে হবে, অফিসে ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে। হবে না। কি হবে না? বোর্ড মিটিং? কেন? তুই তো এক্সিকিউটিভ বডি মেম্বার না, তোকে ছাড়া আবার মিটিং হবে কি করে? আমাকে ছাড়া মানে? এই হোয়াটস রং? আর টেনশন দিস না, কেসটা একটু ক্লিয়ার কর প্লিজ। শোন, আমাদের এক্ষুনি ইন্ডিয়া ফ্লাইট ধরে বেরোতে হবে। কেন? আওয়ার মাদার এক্সপায়ার। এই তো, উফ, মা সারা জীবনে কোনোদিন টাইম অ্যাডজাস্ট করতে পারলো না, আর কটা দিন পর এক্সপায়ার্ড হলে ক্ষতিটা কি হতো শুনি? এক্সপায়ার্ড নয়, তুই কথাটা শুনতে হবে পুরো। আচ্ছা, এক্সপায়ার্ড বলা যেতে পারে। এক্সপায়ার সেটা বলছি? মানে আমাদের মা বাবার সঙ্গে দীর্ঘ প্রায় 30 বছর সংসার করে এক্সট্রিমলি টায়ার্ড হয়ে পড়েছে, তাই দুজনে এখন মিউচুয়াল ডিভোর্সের অ্যাপিল করেছে। কি বলছিস? হ্যাঁ, এই তো আগামী পরশুদিন বুধবার ফ্যামিলি কোর্টে জাজের চেম্বারে ইন ক্যামেরা ট্রায়াল আছে। বুঝলি, ডক্টর কাকু না আলাদাভাবে বুঝিয়ে কিছু ম্যানেজ করতে পারলো না, তাই আমাদের ইমিডিয়েট যেতে বললো। বলছিস 55 বছরের মা 60 বছরের বাবাকে ডিভোর্স দেবে? ডক্টর কাকু তো তাই বললো। কেন? ভাই সে আর কি করে জানবো, সেসব গিয়ে শুনবো। শোন, তুই দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের কিন্তু 10:30টার ফ্লাইট আছে। শোন, আর শোন, তোর অফিসে জানিয়ে দে তো, মাদার বা ফাদার এক্সপায়ার্ড সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আই উইল ম্যানেজ। চল। এই সময় আবার এখন কে এলো? যাই দেখি। ও মা, বুবাই, টুকু, হ্যাঁ এই তোরা কোত্থেকে এলি? হ্যাঁ, কোত্থেকে এলি বাবা? আকাশ থেকে এলাম মা। থাক বাবা, তো তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ, হঠাৎ আর না এসে পারলাম, এই বয়সে তোমরা একে অপরকে ছেড়ে দেবে, দাঁড়িয়ে থেকে তার ব্যবস্থা করে দিতে হবে না, তাই আসতে হলো। ডাক্তারকে বন্ধু ভাবতাম, ওটাই হলো পয়লা নম্বরের শত্রু। নিশ্চয়ই ফোন করে, ঠিক আছে আসুক একবার এই বাড়িতে অনুর হাতে চা খেতে, অনুকে স্পষ্ট বলে দেব শত্রুকে চা দেওয়া হবে না। বাবা ভালো আছো? থাক মা, ভালো আর কোথায় আছি, দেখতেই তো পাচ্ছ বয়স তো অনেক হলো। তোমার নিশ্চয়ই 72 হলো না? সে 72ই হোক আর 62ই হোক, ডিসিশন ইজ ডিসিশন। 65-তে তার 72-এ ধরে না, আর 72-এ না ধরলে এরকম উদ্ভট ডিসিশন কেউ নেয় না। উদ্ভট? হোয়াট ডু ইউ মিন বাই উদ্ভট? হ্যাঁ, যে লোকটা 30 বছর ধরে আমাকে রান্না করে খাওয়ালো, সে হঠাৎ করে আজকে রান্নাঘরে ঢোকা বন্ধ করে দিয়েছে, এটা উদ্ভট নয়? যে এত বছর ধরে আমার সাথে এক বিছানায় শুলো, সে আজকে হঠাৎ করে গিয়ে মেঝেতে শুচ্ছে, অন্য বিছানায় শুচ্ছে, এটা উদ্ভট নয়, তাই না? বুবাই, টুকু, তোরা যে যাই বল বাবা, আমি আর ওই লোকটার সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না। আহা, কি এমন সমস্যা হলো যে? ও আমাকে মেরে ফেলবে রে। বাবা তোমাকে মেরে ফেলবে? কেন? দেখ, তোরা তো টুকুন, তোরা তো জানিস যে আমি একটু হাইপার টেনশনের রোগী। তো রাতে যদি একটু ভালো করে ঘুমোতে না পারি না, আমার ব্লাড প্রেশারটা বেড়ে যায়, আর ব্লাড প্রেশারটা যদি বেড়ে যায়
তাহলে তো আমার সেরিব্রাল অ্যাটাক হতে পারে। সেরিব্রাল অ্যাটাক হলে আমি কি আর বাঁচবো? আহা মা, আমি বুঝতে পারছি না বাবা তোমাকে কিভাবে মেরে ফেলবে। বাবা, সারা রাত ধরে যদি কেউ মোষ ডাকার মতো করে নাক ডাকে তাহলে কি কেউ ঘুমোতে পারে? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ঠিক, মোষ ডাকার মতো না ডেকে যদি ছাগল ডাকার মতো ডাকতো তাহলেও না হয়। না, ও তাহলেও ঘুম হতো না। এই আমার ঘুমটা ভীষণ পাতলা, যে এই একটু কোনো আওয়াজেই না চট করে ভেঙে যায়। আর তাছাড়া আমাকে একটু সজাগ হয়ে ঘুমোতে হয় কিনা, ও সব তোরা বুঝবি না। আচ্ছা, অত দূর থেকে এসেছিস বাবা, একটু চল কিছু মুখে দিবি, একটু জল খাবারের ব্যবস্থা করি বাবা। চল চল। আরে বাবা টুকুন, তোরা সকাল সকাল এসে বক বক করে অনেকখানি সময় নষ্ট করে দিলি। ঠিক 12টার সময় আমাদের কোর্টে যেতে হবে। এ মোটে 2 ঘন্টা বাকি। যাকে ভালোই হয়েছে, তোকে তো তাও ব্যাপারটা জানাতে হতো। ঠিক আছে, তোরা এত দূর থেকে জার্নি করে এসেছিস, যা একটু গিয়ে মুখ হাত ধুয়ে চান টান করে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, আমরা কোর্ট থেকে ঘুরে আসি। তুই তো তাও বাবা বলে পায়ে হাত দিয়ে প্রণাম করলি। হ্যাঁ, মায়ের আদরের দুলালে তো সেটুকু করার সময়ও হলো না। এসেই মার সাথে গুজুর গুজুর ফুসে ফুসে শুরু করেছে। যাকে ছেলেকে আর দোষ দেওয়া যায় কি করে? মায়ের কুমন্ত্রণাতেই ছেলেরা বিগড়ায়, বুঝেছিস? কে কাকে বিগড়ালো বাবা? না না, সেসব কথা হচ্ছে না, হচ্ছে বন্ধু বেশি শত্রুদের কথা। তোমার ডাক্তার কাকুকে যতটা ভালো মনে করতাম, মোটে ভালো লোক না। আমারও তাই মনে হয়। এত বড় ডাক্তার হয়ে সামান্য নাক ডাকা সারাতে পারছে না। দেখেছিস তো টুকুন, উনি এসেই কিছু না জেনে না বুঝে গিয়ে মায়ের দলে ভিড়েছেন। এখানে দলাদলি এলো কোত্থেকে বাবা? কোথা থেকে আসবে না বাবা? তুমি তো বরাবরই ওই মায়ের যাকে ওসব কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই। এই গাড়ি এসে গেছে, হর্ন দিচ্ছে, আমাদের কোর্টে যেতে হবে এখন। হ্যাঁ, মানে তোমরা দুজনে ডিভোর্স করতে একই গাড়িতে যাবে? তাছাড়া আর উপায় কি বলো? তোমরা তো বাবা আর মাকে আলাদা আলাদা গাড়ি কিনে দাওনি। আমার আবার বাসে উঠলে একটু শ্বাসকষ্ট হয়। তোমার মারও হাঁটুতে ব্যথা, উনিও বাসে উঠতে পারেন না। অগত্যা একই গাড়িতে যেতে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উপায় যখন নেই একই গাড়িতে যেতে হবে। বলছি আমরা দুজনেও তোমাদের সাথেই যাই নাকি? আমাদের গাড়িটা তো আবার সেই কিনা ইউএসএ তে পড়ে আছে। তাই আর কি। তোমরা যাবে মানে? না 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 না, সে কেন? বাবা বা মার দ্বিতীয়বার বিয়ে হলে যেমন সন্তানকে দেখতে নেই, তেমন ডিভোর্স হলেও সেটা দেখতে নেই। তোমাদের কোনো যাওয়ার দরকার নেই। আহা বাবা, না ডিভোর্স দেখতে যেতে চাই না। তবে যতদূর জানি ইন ক্যামেরা ট্রায়ালে জাজ সন্তানদের ওপিনিয়ন নেয়, সেই জন্যই বলছি আমরাও যাই আর কি। ও, তার মানে তোমরাও চাও যে বাবা আর মার ডিভোর্সটা হয়ে যাক? তো আর কি করব বলো, আমরা তো তোমাদের জন্য কিছুই করতে পারি না, বিদেশে থাকি। যোগ্য ছেলে মেয়ে থাকলেও মা বাবার যদি একটা ছোট্ট ইচ্ছে পূর্ণ না হলো, তাহলে তো বাবা, বেশ, তাহলে আর দেরি কেন? চলো গিয়ে গাড়িতে ওঠো। তবে এটা জেনে রেখো, জজ সাহেব তোমাদের একটা কথাও শুনবেন না, কানে তুলবেন না, এবার তোমাদের সাথে দেখা পর্যন্ত করবেন না, এটা আমি বলে রাখলাম। বুবাই, টুকুন, তোদের জল খাবার তৈরি হয়ে গেছে, আয় বাবা। হ্যাঁ হ্যাঁ, যাও, দুটো মুখে দাও, সবাই মিলে আমরা কোর্টে বেড়াতে যাবো। মিস্টার এন্ড মিসেস রায়, আপনাদের গোল্ডেন জুবিলি হয়ে গেছে? ইয়ে হয়নি এখনো, তবে গুটি গুটি পায়ে ওদিকেই এগোচ্ছে। তা এখন তো একটু ধরে ফেললেই পারতেন। না, তা সম্ভব নয়। এত অবহেলা আর সহ্য করা যাচ্ছে না। কে কাকে অবহেলা করছে সেটা একটু পুলিশ পাঠিয়ে দেখে নিলেই তো ভালো হয় জজ সাহেব। দেখবেন,
আলবাত দেখবেন, হাতে নাতে প্রমাণ পাবেন। জানেন, মোচার ঘন্ট, এঁচড়ের ডালনা, চুনো মাছের চচ্চড়ি, ও এগুলো এত ভালো রান্না করে যে আপনি নিজে হাতে না খেলে বুঝতে পারবেন না। প্রায় 30 বছর ধরে এগুলো আমাকে রান্না করে খাওয়াচ্ছে, অথচ আজ 1 মাস হলো রান্নাঘরে ঢোকা বন্ধ করে দিয়েছে। ওসব রান্নার স্বাদই ভুলতে বসেছি। এটা অবহেলা নয় তো কি, আপনি বিচার করুন। হ্যাঁ, রান্নার জন্য কোথা থেকে একটা মেয়েকে ধরে নিয়ে এসছে, তার হাতে আবার লম্বা লম্বা নখ, তাতে সবুজ রং করা। সে যা রান্না করে সেটা বললাম না আমি, রান্না তো নয়, জলে সিজনো। সে কি খাওয়া? খাওয়া নয়, মুখের গর্ত বুঝনো। ওই রান্না খেয়ে খেয়ে 1 মাসে আমার 5 কিলো ওজন কমে গেছে। এই বয়সে ওয়েট কমানো একটু ভালো। এই পায়ের শক্তিটা কমে যায় তো, বেশি ওয়েট নিতে পারে না। সে কি আর জানি না, উনি তো 5 মিনিটও নিজের পায়ে দাঁড়াতে পারেন না। ওকে কত করে বলেছি তোমার এত পদমর্যাদা হয়েছে, অথচ বলি যে রোজ মর্নিং ওয়াক করো, কিছুতেই করবে না। আর এদিকে আমি তো রোজ সকালে মর্নিং ওয়াক করতে যাই। মর্নিং ওয়াক? ওটাকে মর্নিং ওয়াক বলো না, বলো ডে ওয়াক। জজ সাহেব সকাল 9টায় ঘুম থেকে ওঠে, তারপর 9:30টায় একটু চা বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরোয়, 11:30টার সময় 2 হাত ভর্তি বাজার নিয়ে বাবু বাড়ি ফেরেন। তো এইটাকে কি মর্নিং ওয়াক বলে জজ সাহেব? আপনি বিচার করুন। শুনলেন তো জজ সাহেব, নিজে কানে শুনলেন, 2 হাত ভর্তি বাজার। তাহলে ভেবে দেখুন ওর হাতের রান্না খেতে আমি কত ভালোবাসি। আর সেই রান্নার দায়িত্ব গিয়ে বর্তালো কিনা ওই সবুজ নকওয়ালা মেয়েটার উপরে। ঠিক আছে, আমার অভাব বুঝবে না এখন, ভালো, ডিভোর্সের পরে না বুঝলেও মরার পর ঠিক বুঝবে। কি বললে? তুমি মরার পরে আমি বুঝবো? আমি মরার পরে তুমি বুঝবে? হ্যাঁ, বলি কি না, সেই 12 বছর বয়স থেকে আমি শিবরাত্রি তপস্যা করছি। এখনো পর্যন্ত প্রতিদিন ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার সময় প্রার্থনা করি আমি যেন আমার এই শাঁখা সিঁদুর নিয়ে চিতায় উঠতে পারি। হ্যাঁ, আর তুমি তুমি ভাবলে কি করে হ্যাঁ যে আমার সে মনস্কামনা পূর্ণ হবে না? বলছিলাম কি, বলুন। ডিভোর্স হয়ে গেলে তো আর শাঁখা সিঁদুর পড়তে পারবেন না। কেন পারবো না? আমার শাঁখা আমার সিঁদুর আমি পরবো, তাতে কার বলার কি? নাকে তো সমাজের রীতিনীতি মানতে হবে। স্বামীহীনা মহিলারা তো আর শাঁখা সিঁদুর পরে না। তবে আপনার যদি আবার অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে হয় তখন আবার, যদিও এই বয়সে সেটা সম্ভব নয়, কিছু মনে করবেন না, আমি এই নিয়মের কথাটা বলছিলাম আর কি। আলবাত মনে করবো। হ্যাঁ, আরে আপনি আমাকে দ্বিচারিণী হওয়ার দিকে উস্কে দিচ্ছেন। বলি, এখানে অন্য পুরুষের কথাটা আসে কোথা থেকে? হ্যাঁ, আমার জীবনে এই একটাই পুরুষ, তাকে আমি রাখতে হয় রাখবো, ছাড়তে হয় ছাড়বো। আহা, ছাড়তে তো আর আমি বলছি না, আপনারাই এই কম্প্রোমাইজ পিটিশন শুট করেছেন ডিভোর্সের জন্য। এখন বলুন, কেন হাজবেন্ডকে ছাড়তে রাজি হচ্ছেন? শুনুন জজ সাহেব, তাহলে খুলেই বলি, এই মাস 5 হলো ওর নাক ডাকাটা না অসম্ভব বেড়ে গেছে, যেন একেবারে মোষের গর্জন। তার উপরে আবার একার আমে রক্ষে নেই সুগ্রীব দোসর। সারা রাত ধরে 8 ঘন্টা অন্তর অন্তর জল খাওয়া আর বাথরুম যাওয়া। হ্যাঁ, আমি এরকম করলে কি করে ঘুমোই বলুন তো? উনি সন্ধ্যে থেকে নাক ডাকিয়ে ঘুমোবেন, তারপর আমি আমার এই টিভি সিরিয়ালগুলো দেখে যখন রাত 12টার সময় একটু শুতে আসি, ঠিক তখন থেকেই শুরু হয়ে যায় ওনার জল খাওয়া আর জল ত্যাগ করা। এর মধ্যে আমি কি করে ঘুমাই বলুন তো? উনি আবার ঘুম থেকে ওঠেন 9টার সময়, আমি আবার 7টার বেশি বিছানায় পড়ে থাকতে পারি না। বিয়ের পর থেকেই শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিলেন সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ সেরে ফেলতে। সেই থেকেই তো। বলছিলাম, আপনি অন্য ঘরে শুলেই তো সমস্যাটা আর হয় না। অন্য ঘরে শুয়ে? কি
করে রাম ভীতু, এখনো ভূতের ভয় মাঝে মাঝে মাঝরাতে আমায় খোঁচা মারে। ও সবে কিনা অন্য ঘরে। একদম বাজে কথা বলবে না। ভারী বীর পুরুষ এসেছেন, আমার ভূত তাড়িয়ে দেবেন। জজ সাহেব, আসলে ব্যাপারটা তা নয়। আমরা দুজনে এক ঘরে শুই, তার কারণ ওই যে অ্যাটাচ বাথরুমটা না, ওটা ওই ঘরেই রয়েছে। তাছাড়া ওর বয়সটাও তো কম হলো না। এই রাত বিরেতে একা একা বাথরুম যেতে গিয়ে যদি কোথাও পড়ে টড়ে গিয়ে একটা অঘটন ঘটায়, তখন কি হবে বলুন তো? কিছু হলে তো সেই আমাকেই দেখতে হবে নাকি? কিন্তু ডিভোর্স হয়ে গেলে তো আর একসঙ্গে দেখার জন্য এক ঘরে থাকতে পারবেন না। উনি পরপুরুষ আর আপনি পর নারী, একসঙ্গে শোয়াটাকে সমাজ পারমিশন দেবে না। তবে আজকাল অবশ্য লিভ টুগেদার বলে একটা ব্যবস্থা হয়েছে, এখানে নারী পুরুষ প্রেম করলে বিয়ে না করেও একসঙ্গে থাকতে পারে। আপনারা যদি এখন ডিভোর্সের পর আর দুজনে প্রেম টেম করে মা গো, এই বয়সে ওইসব কখনো না। হ্যাঁ মিসেস রায়, আমি জানি আমাদের দেশে এই বয়সে ওসব সম্ভব নয়। না, আমি বলছিলাম কি, আপনারাও একটু ভাবুন, সময় নিন। শুনুন জজ সাহেব, এই সমস্ত না মিথ্যা অভিযোগ। একটা লোক আধ ঘন্টা পর পর বাথরুম গেলে সে নাক ডাকিয়ে ঘুমোয় কি করে? আমার নাকের ফুটোটা একটু ছোট তো, তাই হাওয়া ঢুকতে বেরোতে একটু অসুবিধা হয়, তাই অমন শব্দ হয়। তা সে আমি কি করব বলুন? ফুটো তো আর আমি ইচ্ছে করে ছোট করে দিইনি, কিন্তু ইচ্ছে করে ওর রান্না না করাটা। হ্যাঁ হ্যাঁ মিসেস রায়, আপনাকেও বলছি, এই 30 বছরের উপর ধরে যখন মানুষটাকে একটু রেঁধে খাইয়েছেন, আর কটা বছর না হয় একটু কষ্ট করলেন। জজ সাহেব, ইচ্ছে কি আর হয় না? কিন্তু আমার এই হাঁটুর ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছি জানেন। হ্যাঁ, তার মধ্যে উনি আবার আদিক্ষেতা করে আমার হাঁটু টিপে দিতে চান। মতলবটা বুঝুন, আমার বাপের পাল্লাটা ভারী করে দিয়ে নিজে পুণ্য সঞ্চয় করে ড্যাং ডেঙিয়ে চলে যাবেন, আর আমি জজ সাহেবের সামনে কেঁদে কোনো লাভ হবে না। ডিভোর্স যখন চেয়েছ, ডিভোর্সই হবে। আলবাত হবে। তোমাকে ডিভোর্স না দিয়ে আমি মরেও শান্তি পাবো না। আহা হা হা, আপনারা একটু শান্ত হন, শান্ত হন, আর একটু ভেবে দেখুন। আর আপনাদের ছেলে মেয়েকেও আছে? হ্যাঁ, আছে তো। আছে, এক ছেলে এক মেয়ে, দুজনেই আমেরিকায় থাকে। আমাদের এক বন্ধু ডাক্তারের বিশ্বাসঘাতকতায় আজই দুজনে মিলে কলকাতায় এসে উপস্থিত হয়েছে। ওদের সঙ্গে একটু কথা বলা যায়? দিব্যি যায়। বাবা মার ডিভোর্স দেখতে তো এক গাড়িতে ড্যাং ড্যাং করে এলো আমাদের সাথে। ঠিক আছে, তাহলে আগামী 7ই সেপ্টেম্বর আবার ডেট ফিক্স করা হলো। আর আপনার ছেলে মেয়েকে 10 মিনিট পর এখানে একটু পাঠিয়ে দিন, আমি ওদের সঙ্গে একটু কথা বলবো। জজ সাহেব, দেখুন, মেয়েটা তো ওরই দলে, ছেলেটা তবু একটু একটু মা বলে ভক্তি শ্রদ্ধা করে। তা আপনি আবার ওকে বুঝিয়ে সুঝিয়ে বাপের দলে ভিড়িয়ে দেবেন না যেন, তাহলে কিন্তু আমি। থামলেন কেন? তাহলে কি করবেন? জজের নামে কেস করবেন, তাই তো? না, তা করবো না। তবে আমি ওই কম্প্রোমাইজ পিটিশনে কিছুতেই সই করবো না। ওকে ডিভোর্স পাওয়ার সুবিধাটা আমি কিছুতেই পেতে দেবো না। ঠিক আছে, তাহলে তাই হবে, তাই হবে মিসেস রায়। ওদের একটু পাঠিয়ে দিন। ওরে বাবারে, দেখো তোমার ঘরে বাস করে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না। বুঝছি না তো, শুধু মায়ের রান্না না করা
কিংবা বাবার এই নাক ডেকে ঘুমানো উপযুক্ত কারণ হতে পারে। দাদা, আমাদের না বুঝতে হবে মা বাবার মনের অবস্থাটা। আমরা তো আর কাছে থাকি না, তাতে লোনলিনেস বা ইনসিকিউরিটি হতেই পারে। আচ্ছা, তাতে তো রিলেশন আরো ঘনিষ্ঠ হওয়ার কথা না? হ্যাঁ, যদি অন্য কারো প্রেমে পড়ে থাকে তাহলে বন্ডিং ব্রেক হওয়ার চান্স থাকে। কিন্তু ওদের যা বয়স, তাতে তো অন্য কারো প্রেমে পড়াটা অ্যাবসার্ড না? আবার একে অপরকে সন্দেহ করলেও এই ডিভোর্সের ভাবনা আসতে পারে কিন্তু। না না, এখন এ সময় না সন্দেহের কোনো চান্স দেখছি না। হতে পারে মেন্টাল ডিপ্রেশন কিংবা ডিসব্যালেন্স। আচ্ছা, সেক্ষেত্রে কি দুজনকার একই সঙ্গে ডিপ্রেশন হবে? দুজনকারই তো ডিভোর্সের মত আছে। দুজনের যে একে অপরের উপর নির্ভরতা কিংবা ভালোবাসা কমে গেছে সেরকমটা তো মনে হলো না। মায়ের হাতের রান্না বাবা ভীষণ পছন্দ করে, মা সেটা যে কারণেই হোক করে উঠতে পারছে না। এর থেকে যে বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট সেটা তো এস্টাবলিশড হয় বল। আবার কি? আর দেখ মা, রিজনটা কত সিলি। বাবার নাক ডাকে বলে ডিভোর্স, এদিকে আলাদা করা সবাই না। বাবা যদি বাথরুমে পড়ে টড়ে যায়, মানে সে ভালোবাসাটা কোন লেভেলে থাকলে এরকম বলে? পেয়েছি। কি পেয়েছিস? দ্য কজ। মানে মানে এই জানিস তো, ভালোবাসাটা না হাই ফাই লেভেলে থাকলে অনেক সময় এই বিচ্ছেদের ভাবনা কিংবা হত্যা করার ভাবনা আসে। তুই এই শেক্সপিয়ারের ওথেলো কিংবা তোর না মাথাটা গেছে। ও, শেক্সপিয়ার রাখতো ওসব কিছু না। আমার মনে হয় না বন্ধু সেজে আছে কিন্তু শত্রু, এমন কোন নেবার মাস্ট বি পয়জনিং দেম। দুজনেই হয়তো আলাদাভাবে কুমন্ত্রণার শিকার। সেটা হতে পারে, কিন্তু দুজনে আলাদা আর কোথায়? ওই দেখ, মায়ের হাত ধরে বাবা তো এদিকেই আসছে, হাঁটুর ব্যথায় হাঁটতে পারছে না, তাই সহযোগিতা আর কি। এদিকে আবার ডিভোর্স স্যুট। দেখ, জাজ সাহেব বোধহয় আবার মিলিমিশে দিয়েছেন। হ্যাঁ, জজ সাহেব তোমাদের ওর চেম্বারে গিয়ে দেখা করতে বলেছেন। 6 নম্বর ঘর, 10 মিনিট পরে যাবে। যাও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আয়। বুবাইছে, কেমন আছিস? গুড টু সি ইউ আফটার লং টাইম। হ্যাঁ, Good to see you, কাকু। কেমন আছেন? এই চলে যাচ্ছে বুঝলি একরকম। বাই দ্য ওয়ে, তোর বাবার ফোনে শুনলাম যে জাজ সাহেব নাকি তোদের দুজনকেও কোর্টে ডেকেছিলেন। তা কেসটা হাউ ফার? মানে ইউনিফিকেশনের কোনো চান্স আছে কি? আমি যা দেখছি কাকু, এই জজ সাহেবের দ্বারা না ওদের ইউনিফিকেশন হবে না। এই হাড় ভেঙে ভেঙে গেলে যেমন প্লাস্টার লাগিয়ে ডাক্তার জোড়া লাগায়, এক্ষেত্রে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে হবে ডাক্তারকে। গুড হেভেন্স, হ্যাঁ, কাউন্সিলিং করাতে হবে। আরে তুই যদি বলিস, আমার 2-1 সাইকিয়াট্রিস্ট জানা আছে, তাদের সাথে কথা বলি একবার। না না কাকু, আমি কেসটা যা বুঝছি আপনার দ্বারাই হয়ে যাবে। কাউন্সেলিং ওরা একে অপরকেই করবে, আমাদের শুধু ক্ষেত্রটা তৈরি করে দিতে হবে। সে আবার কি? বলছি কাকু, বলছি প্রাইমারি প্ল্যানটা টুকুরের মাথা থেকেই বেরিয়েছে, আমি ওই একটু ডেভেলপ করেছি, আর বাকিটা এই আপনাকেই অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তুই একটু ডিটেলসে বল। বলছি, বুঝিয়ে বলতে একটু সময় লাগবে কাকু। তার আগে আমি না কাকিমার সাথে একটু দেখা করে আসি। ও প্রণাম টনাম করতে নয়, আবার কাকিমার হাতের স্পেশাল একদম ভুলেই গেছি। আর 1 বোতল ঠান্ডা জল খেতে। আসলে কি জানেন তো কাকু, কোর্ট রুমেই বসে থেকে থেকে না
গলাটা জাস্ট শুকিয়ে অমলেট হয়ে গেছে। না না, আমারই বলা উচিত ছিল আসলে। কাকু, আসল জিনিস অনেক সময় কাজে লাগে না, নকল জিনিসের প্রয়োজন হয় বেশি। সেটাই বলবো দরজা বন্ধ করে। চলুন। আচ্ছা, চল চল চল। আর আমার জেঠুমনি, যে লোকটা তোমাকে নিজের মেয়ের জায়গায় বসিয়েছিল, সেরকম একটা লোককে তুমি এত বড় আঘাত কি করে দিলে মা? দাদাকে ঘোরার কি ঘোরার ছিল তো বলনি। আর কেস লিস্টে তুমি আমার নাম লেখাও কি কেন? যে মানুষটার থেকে দূরে তো থাকতে হবে, তার নামটা কি করে নেব? আর মুখার্জি জায়গায় ছোড়েন। বৌদি বাড়ি আছো? যেটা তো হ্যাঁ, গায়ে পাঁচটা এসো এসো ঠাকুরপো, আমি এখানে। এসো। বেশ মজা করে টিভি দেখছো তো? ওই আর কি। বন্ধ করার এসো এসো। তা তুমি এইরকম অসময়ে হঠাৎ? না এসে উপায় আছে। সত্যি আজকালকার ছেলে মেয়েদের না এই বাবা মায়ের প্রতি এত শ্রদ্ধা দেখা যায় না, যেটা ওই বুবাই আর টুকুনের মাঝে আছে। তাই? ওরা তো প্রায় জোর করে ধরে নিয়ে এলো, তাই নাকি? বললো যে আঙ্কেল হ্যাঁ। তোমাকে একবার আসতেই হবে, হ্যাঁ। এসে বাবা আর মার থরো চেক আপ করে এসো। তা তোমার হাঁটুর অবস্থা কেমন? হাঁটু খারাপ থাকতে যাবে কেন? ঠাকুরপো সে ভালোই আছে, আমি ভালো নেই। হাঁটু মুড়ে বসতে পারি না জানো, আর গোপালকে একটু জল মিষ্টি পর্যন্ত দিতে পারি না। হাঁটু না উঠতে পারলে যে কি কষ্ট সেটা বুঝতে পারছি। চলে না গিয়ে কি সারা জীবন এখানে দাঁড়িয়ে থাকবে? না, ওলা তো নেই, নেই? সেরে যাবে। তোমাকে যে ওই ব্যায়ামটা করতে বলেছিলাম, মানে দু পায়ে সমানভাবে দাঁড়িয়ে থাকার ব্যায়ামটা, সেটা করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। ঠিক আছে, মানে ব্যায়াম করার সময় না হলে রোজ যে কাজগুলো করো, মানে কুটনো কাটা, রান্না করা, সেগুলো দাঁড়িয়ে করে পারো। হ্যাঁ হ্যাঁ। আরে রান্নার তো তোমার খুব শখ, টাইম টেবিলাইজ হবে। হয়তো আজ নেই, কিন্তু ভবিষ্যতে যদি ভালো থাকবে। মরণ নাই? হ্যাঁ, আমায় কিছু বললে? আরে না না, তোমাকে না তোমাকে না ঠাকুরপো, তুমি বসো বসো। এ বাবা, আমি ওই বাহামণি সৎমাটার কথা বলছিলাম। মহা শয়তানি একেবারে। টিভি সিরিয়ালের বা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠাকুরপো তুমি আর খানিকক্ষণ বসো, আমি ওই ইষ্টি কুটুমটা শেষ হলেই তোমার চাটা এনে দেবো। হ্যাঁ হ্যাঁ, বসার তো ইচ্ছা, কিন্তু সময় নেই। কেন? ওই 5টা থেকে চেম্বার, অনেক পেশেন্ট বসে আছে। এই তোমাকে দেখে, দাদাকে একবার দেখে টুক করে পালাম। আচ্ছা, দাদা কোথায় যাবে? কোথায় আর যাবে? ওই তো এখানে যাও, বসে বসে বই পড়ছি, যাও। আচ্ছা আচ্ছা, তুমি টিভি দেখো, আমি আসি দাদা। আচ্ছা আচ্ছা এসো। আর কিন্তু সময় নেই। কি দাদা? এসো ডাক্তার, এসো, বসো বসো। ওর পেশেন্ট দেখা হলো? হ্যাঁ, এক পেশেন্ট তো তুমি, আর আরেকজন তো ইয়ে টিভি সিরিয়ালের বাহামণির তোমার এক মুন্ডু, সৎমার মুন্ডু পাত করছে। তা বলো, তুমি কেমন আছো? ভালো নেই ডাক্তার, মোটে ভালো নেই। 1 মাসে আর কিন্তু সময় নেই। 5 কেজি ওজন কমে গিয়েছে। তোমাকে দেখেও ভাল লাগছে না, তুমি হাতে দাও তো। চলে না গিয়ে কি সারা জীবন তা তোমার বিপি আর পালস রেটটা একবার চেক করে নিই, বুঝলে? কিন্তু ভবিষ্যতে তা টিকে দিতে পারে। তোমার দুর্বলও লাগছে খুব। তা রাত্রিরে ঘুমটুম হচ্ছে? লোকে তো বলছে মোষের মতো নাক ডাকছে, তার মানে নিশ্চয়ই হচ্ছে। নাক ডাকছে? তা কিরকম করে ডাকছে? খোঁত খোঁত না ফুট ফুট? সে আমি কি করে জানবো? যে অভিযোগ করছে তুমি তাকেই জিজ্ঞাসা করো। না মানে খোঁত খোঁত মানে শরীরে অক্সিজেন কম যাচ্ছে, আর ফোঁত ফোঁত মানে নাকের মধ্যে আমাকে এত শান্তি দিতে পারে। মানে পলিপ টলিপ জাতীয় অবস্ট্রাকশন হতে পারে। ওসব আমি কিছু বুঝি না ডাক্তার, তবে দুর্বল লাগছে। ঠিক করে এঁচড় মোচা এসব খাওয়া দাওয়া না হলে না শরীর মন সব দুর্বল হয়ে যায়। হ্যাঁ, খাওয়াতে অরুচি? একটু জিভটা দেখি তোমার, রেয়া করো, একটু বড় করে করো। আচ্ছা, তোমার তালু দুটো দেখি একটুখানি, না ওইটা দেখো। না,
না অনিমেষ দা, ভাল লাগছে না। সে কি? বিপি পালস রেট সবই খুব হাই, অন্যান্য সিমটম গুলো খুব একটা সুবিধে না। আরে বুবাইছে, হ্যাঁ কাকু। শোনো, তুমি না কালকে পারলে বাবাকে একবার আমার নার্সিংয়ে ভর্তি করো। কাল কেন কাকু? আজই না হয়? না না, অত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হচ্ছে শরীরে অক্সিজেনটা কম যাচ্ছে। বাবা, আর একটু খাওয়া দাওয়া করলেই সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি অনিমেষ দা, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি একটু উঠি, আমি একটু দেখে আসি বৌদিকে বিপিটা। আচ্ছা ঠিক আছে, বসে চল চল। কি হলো আবার? ঠাকুরপো, আমি ভালোই আছি, আমার কিচ্ছু হয়নি। তুমি শুধু ওকে একটু সারিয়ে দাও। আমি সেই 12 বছর বয়স থেকে আমি প্রার্থনা করেছি ওকে একটু সারিয়ে দাও। তুমি শান্ত হয়ে বসো। ওকে তুমি ঠিক করে দাও। বিপিটা চেক করে দিত। আমার কিছু হয়নি, তুমি ওকে ঠিক করে দাও। দেখি মা। আরেকজন বসে বসে রং মাখে, একজনের ছবি আঁকে এক মনে, কিছু না, কি করি? আরেকজনে বসে বসে রং মাখে, আবার সেই ছবিখানে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, আবার সেই ছবিখানে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, একজনের সুর তালে এক তারে মন, আরেকজনে মন্দির হাতে তাল তোলে, একজনে সুর তলে এক তারে মন, আরেকজনে মন্দির হাতে তাল তোলে, আবার বেসুরাসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হইয়া মাতা, হয় দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। এই এত সকাল সকাল কোথায় গেছিলে মা? মন্দিরে? তো সে কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে নাকি? সরো, ছুঁয়ে দিও না। আর কৈফিয়ত চাইনি, এই তোমার মাথায় লাল ধাবড়া টিপ, সিঁথিতে সিঁদুর, তাই ভাবলাম। সদবা মানুষের কপালে টিপ আর সিঁথিতে সিঁদুরই থাকে মা। তোমরা তো এসব কিছু মানো না, কপাল ফাঁকা রেখে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছ। ছি 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 ছি, সরো সরো, আমাকে ঘরে যেতে দাও। দেখি নেই তো। তো তিনি কোথায় অধিষ্ঠান করছেন? টয়লেট তো খালি দেখলাম। হ্যাঁ মা, তোমার আশা অবধি না অপেক্ষা করা গেল না। মানে? এই বাথরুম থেকে বেরিয়ে এত হাঁপাচ্ছিল, অক্সিজেন প্রায় না পাচ্ছিল না বললেই চলে। হ্যাঁ, এই নার্সিং হোমে ডাক্তারবাবুকে ফোন করতে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে ভর্তি করে নিল। অবস্থা খুব একটা ভালো নয় মা, 16খানা টেস্ট দিয়েছে, সারাদিন একটার পর একটা হবে। ওই বিকেল দিকে নাগাদ গেলে হবে, এখন গিয়ে না কোনো লাভ নেই। কি হবে? এই, কদিন রাখবে বলেছিলে বাবাকে? ও, সপ্তাহ 3 তো বটেই। বাঁচা গেছে। কেন রে? মানে তোমার তো ফ্যামিলি কোর্টের ডেট 3 সপ্তাহ পরে, হ্যাঁ, তো ততদিন তোমাকে বাবা নাক ডাকা সহ্য করতে হবে না, কোনটা ভালোই হবে। এই কথাটা মন্দ বলিসনি টুকুন। এই 3 সপ্তাহ বাবাকেও ওই সবুজ নখওয়ালা মেয়েটার রান্না করা ট্যাস ট্যাসে ঝোল আর সেদ্ধ তরকারি খেতে হবে না। ডাক্তার কাকু বলেছে নার্সিং হোমের
বেস্ট ডিশ বাবার জন্য বরাদ্দ। হ্যাঁ তোরা না, তোদের সাথে তোরা আহা, বাবার পেটের বুকের গন্ডগোল থাকলো, পেটের তো গন্ডগোল নেই। তোরা এই দুজনে না বিদেশে থেকে থেকে একেবারে অমানুষ হয়ে গেছিস, অমানুষ। তোদের সঙ্গে কথা বলতে না আমার ঘেন্না করে, ঘেন্না করে। এই সেন্টারে বিনুদাকে না বলে দিতে হবে এই ড্রাইভারটাকে যেন আর কখনো না পাঠায়। হ্যাঁ, সেই কখন বিকেল হয়ে গেছে। আচ্ছা বলতো, 4টে মানে কি ঠিক সেই 4টেতেই আসতে হবে? হ্যাঁ, আচ্ছা মা, ড্রাইভারটা বাঙালি না বিহারি? না 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 না, বাঙালি রে বাবা, আমি বিহারি ভাষা বুঝি না, সেজন্য সেন্টারে বলে রেখেছি যেন কখনো বিহারি ড্রাইভার না পাঠায়। ও বাঙালি, হ্যাঁ তাহলে আরো 36 মিনিট ধরো। কেননা বাঙালির টাইম 4টে মানে তো 4:30। এই জন্যই তো আমাদের ওখানে কেউ কোনোদিন টাইমে আসতে পারে না। তা এতই যদি জানো বাবা, তাহলে ড্রাইভারকে আর 8 ঘন্টা আগে আসতে বললে না কেন 3:30টার সময়? ও মা, তাতেও অসুবিধে ছিল। কিসের? এই বাঙালিদের এই ড্রাইভারদের জানো তো আবার ওই 3:30 বলে কিছু হয় না। সে আবার কি? তখন 3:30 জায়গায় 3টে এসে হাজির হতো। হ্যাঁ। খামোখা 1 ঘন্টা বেশি ভাড়া দিতে হতো যে। বাহ বাবা 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 বাবা, হ্যাঁ, তোমরা বিদেশে বসে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করছো, আর এই অসুস্থ বাবাকে একটু হাসপাতালে দেখতে যাবে, তার জন্য এই 8 ঘন্টায় তোমাদের ভাড়া বেশি যাবে, তাতে তোমরা সব ফতুর হয়ে যাবে না? হ্যাঁ, তাতে এই গাড়ি আমার এই ও গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। শোনো, আর কথাবার্তা নয়, এবার চলো বেরিয়ে যাই। টুকুন কোথায় গেল? বাবা, সাজের ঘটা দেখো। হ্যাঁ, তো বলে তুমি হাসপাতালে বাবাকে দেখতে যাচ্ছ নাকি পার্টিতে যাচ্ছ? হ্যাঁ, যত সব। চলো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। কই কই কোথায় রেখেছিস তোর বাবাকে? 5 নম্বর কেবিনে বোধ হয়। এই তো 5 নম্বর কেবিন। ওই তো দেখা যাচ্ছে মানুষটাকে কি চেহারা হয়েছে, চেনাই যাচ্ছে না। তুমি এসেছো? তুমি ভাবলে কি করে গো যে আমি আসবো না? হ্যাঁ, আচ্ছা, আমি না হয় বুঝতে পারিনি ওই নাক ডাকাটা তোমার শ্বাস প্রশ্বাসের একটু কষ্ট, কিন্তু তাহলে তুমি বৌদি, বলো। বলতেও খারাপ লাগছে বুঝলে। কি? দাদাকে এক্ষুনি আইসিইউতে নিয়ে যেতে। হার্টের অবস্থা খুব খারাপ। সে কি? এদিকে এসো, এই ওই যে মনিটরের দিকে তাকাও। ইসিজিটা পুরো মানে খুব ফ্লাকচুয়েট করছে, মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। সে কি? কোনো কারণে প্রচন্ড টেনশন হয়েছে নিশ্চয়ই। ওরে বুবাই, ওরে টুকুন, দেখ তোর বাবাকে কোথায় নিয়ে যাবে বলছে রে। আমি যে সেই 12 বছর বয়স থেকে। তুমি এই গবের ডাক্তারের কথা কিচ্ছু বিশ্বাস করো না। আইসিইউ মানে কি? কি? ইন্টেনসিভ কেয়ার ইউনিট নয়। আইসিইউ মানে আমি তোমাকে দেখবো। তুমি আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি তোমায় দেখি। তুমি আমায় ভালো করে এঁচড়, থোড়, মোচা এগুলো রান্না করে খাও। দেখবে আমি 7 দিনে এগেরে সুস্থ হয়ে গেছি। বাবা, এই যে মিরাকেল, কার্ডিওগ্রাম নর্মাল গান করছে। এই দাদা বৌদি, তোমরা কথা বলতে থাকো, কথা বলতে।
আরে হতেই হবে, এত বছর ধরে ঠাকুরের কাছে প্রার্থনার একটা ফল নেই। আরে আমার এই শাঁখা সিঁদুরের জোরে জমদূত ফিরে যেতে বাধ্য। শাখা সিঁদুরের জোর ফিরে যায় না, তবে মিউজিক থেরাপি স্মেল থেরাপির মতো স্পিচ থেরাপিতেও অনেক সময় কাজ হয়। আর যত সমস্যার মূলে টেনশন থেকে কেটে গেছে না সব সমস্যার মুক্তি। আর তুমি আর দাদা না কথা বলতে থাকো। আচ্ছা। আমি আধ ঘন্টা পরে এসে এই কার্ডিওগ্রামটা চেক করে নেবো। মোবাইল টুকুন, চল বাইরে। এসে থাকো তো। হ্যাঁ, ওটা কথা বলো। হ্যাঁ বাবা আয়। শোনো, দাঁড়াও ঠাকুরের ফুলটা ছুঁয়ে দিই। নাও নাও। শোনো, তুমি না একেবারে চিন্তা করবে না, আমি তোমাকে বাড়ি নিয়ে গিয়ে এমন যত্ন আত্তি করবো যে তুমি একবারে 3 দিনে চাঙ্গা হয়ে উঠবে। সে তো বুঝলাম, কিন্তু অত পদ রান্না করে তোমার আবার হাঁটু ফুলে ঢোল হয়ে যাবে তো। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি একটুখানি নুনের পুটুলির শেক দিয়ে নেব। আসলে কি জানো তো, ভুলটা আমারই। হ্যাঁ, এই তোমার এই নাক ডাকার অভিযোগের বাহানা তুলে ডিভোর্স চাওয়াটা আমার মোটেই উচিত হয়নি। হ্যাঁ, আসলে আসলে না, আমি না ঠিক বুঝতে পারিনি গো। দোষটা ঠিক আমারও নয়, দোষটা হচ্ছে ওই লোকটার। জানো, ওই লোকটা মানে কোন লোকটা? তুমি কি আবার এই বয়সে কারো প্রেমে টেমে পড়লে নাকি? সেই কারণেই ডিভোর্স চাইছো? মরণ দশা। আরে বাবা, প্রেমে পড়ে ডিভোর্স চাইতে যাবো কোন দুঃখে? বই পড়ে ডিভোর্স চাইছি। বই পড়ে? হ্যাঁ। আচ্ছা, ওই কি যেন, মানে সুকুমার সেন না কি যেন একটা লোকটার নাম, তো ওর বইটা হচ্ছে ভালোবাসা কারে কয়। হ্যাঁ, তো ওই বইটাতে লেখা ছিল যে স্বামী স্ত্রী এই দুজনের ডিভোর্সের পর আবার যদি সে নয়, সুকুমার রুজ, ওই কভারের যুবক। ওই বইটার উপসংহারটা আগে পড়লে এই ভুল বোঝাবুঝিটা হতো না। কেন উপসংহারে আবার সে কি লিখেছে গো? আরে উপসংহারে লিখেছে যে দম্পতির ডিভোর্সের পরে যদি আবার বিয়ে হয় তাহলে তাদের প্রেম নাকি খুব গাঢ় হয়। আমিও তো এটাই পড়েছিলাম। তবে হ্যাঁ। এটা শুধুমাত্র 30 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীদের জন্য, সে কি? আর কেবলমাত্র যারা আইটি সেক্টরে চাকরি করে, তোমার আমার জন্য নয়। কি অন্যায় কথা! তাহলে তো লেখকের ওই বইটার প্রথম পাতাতেই বড় বড় করে লিখে দেওয়া উচিত ছিল, কঠোর ভাবে যুবক যুবতীদের জন্য। তাহলে তো তুমি এইভাবে মিসগাইডেড হতাম না। আমিও সেই কথাটাই ভেবেছি। আর ওকে ছাড়ান ছুড়ুন নেই, একেবারে ছাড়ান ছুড়ুন। ওর নামে আমি কেস করেই ছাড়বো। হ্যাঁ, আরে ওর এই বইটা তো আমাদের মতো সিনিয়র সিটিজেনদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। কালকে নার্সিং হোম আসার পথে উপসংহারটা পড়ে আমিও মামলা করার কথা ভাবলাম, কিন্তু পরে মত পাল্টিয়ে একখানা চিঠি লিখে ফেলেছি। চিঠি? হ্যাঁ, এই তো এই তাড়াহুড়োয় পোস্ট করা হয়নি। এই কথা এই তো পড়ে গেছে এখানে। এই দাঁড়া, তুলে নি। এই যে শোনো, দাঁড়া, আমার না ঠান্ডা লেগে না বাগানটা কেমন ঝাঁপ ধরে গেছে, একটু ঘুরে বসি। কড়া করে একটা চিঠি লিখেছি। শোনো, এবার বলো। হ্যাঁ, লিখেছি, ওহে পেছন পাকা লেখক, তোমার বয়স মোটে 42। 60 বছরের প্রৌঢ়ের ভালোবাসা নিজের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় না করে তার সম্বন্ধে মন্তব্য করা তোমার মোটে উচিত হয়নি। মোটে উচিত হয়নি। তোমার এই বই পড়ে তুমি আমার স্ত্রীকে বিপথগামী করে তুলেছ। তুমি তার সতীত্ব নষ্ট, না কি জানো, সতীলক্ষ্মী ভাব নষ্ট করেছ। এর জন্য তোমার উচিত সাজা হওয়া উচিত।
তোমাকে উচিত তোমার বিবাহিত স্ত্রীর সাথে জোর করে তোমাকে ডিভোর্স দেওয়া, একদম। আর তারপর তার সাথে তোমার পুনর্বিবাহের অনুমতি না দেওয়া। বাবা দুর্দান্ত লিখেছে, কেমন দুর্দান্ত লিখেছি? লিখেছে, একদম চপ্পর। খুব ভালো হয়েছে। এসো এসো ঠাকুরপো, এসো এসো এসো। হ্যাঁ বুবাই, টুকুর শিগগিরি আয়, দেখ কি কাণ্ড, দেখ দেখ। কি ব্যাপার, বাদী বিবাদী দুজনে মিলে এরকম হাসাহাসি করলে ডিভোর্স পেতে অসুবিধা হবে কিন্তু। ভাই এটা তোদের আমেরিকা নয় যে এমন কথায় কথায় ডিভোর্স হবে, এটা হচ্ছে ভারতবর্ষ, বুঝলি? হ্যাঁ দেখি কার্ডিওগ্রাফটা, হ্যাঁ এই তো নর্মাল। তাহলে এইবার ওই নকল ইনস্ট্রুমেন্ট আর তারগুলো খুলে ফেলি। নকল? এইসব যন্ত্রপাতি তার এগুলো সব নকল? আমাকে নিয়ে ধ্যাসটা হচ্ছে। দাদা ভ্যাসটাও নয়, এ হলো ম্যারিটাল প্লাস্টার, ওই বিবাহ সম্পর্কিত ভাঙাচোরা জোড়া লাগার প্রচেষ্টা। তা বাংলো কোথায় যে তুমি জোড়া লাগাচ্ছ ঠাকুরপো? হ্যাঁ হ্যাঁ, রসখাইয়া হইয়া মাতাল, রসখাইয়া হইয়া মাতাল, ফসকে যায় ঘোড়ার লাগা। রসখাইয়া হইয়া মাতাল, দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। সেই লাগাম খানা ধরে। নমস্কার, আমি অরিজিৎ দত্ত। নমস্কার, আমি শিলাদিত্য রায়চৌধুরী। নমস্কার, আমি কল্যাণী ঘোষ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাটকটি ধৈর্য ধরে দেখার জন্য। আমি একটু ধন্যবাদ জানাতে চাই সৈকতের কার্যনির্বাহী সমিতিকে আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য, এবং আমার টিমের প্রতিটি মেম্বারকে। আমি একটু আমার ব্যাকস্টেজ টিমকে ডেকে নিতে চাই, যাদের সাহায্য ছাড়া এই নাটকটি সম্ভব। হয় দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। রসখাইয়া হইয়া মাতাল, হয় দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কার হয় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা।